প্রতিদিন রাতে যখন আমি মামির সাথে ঘুমাতে যেতাম, মামা বলতেন, মাঝখানে শুয়ে পড়ো, এতে সবার জন্য সুবিধা হবে। প্রথমে আমি ভেবেছিলাম এটি শুধু একটা সাধারণ কথা, কিন্তু তার কথায় একটা ভিন্ন ইঙ্গিত মনে হচ্ছিল। এক রাতে মামি গভীর ঘুমে ছিলেন, আর ঘরের পরিবেশ ছিল নিস্তব্ধ। তখন আমি ঘুমের মধ্যে হঠাৎ আমার কাঁধে কিছু একটা অস্বাভাবিক অনুভব করলাম। প্রথমে ভাবলাম হয়তো কিছু ভুল হচ্ছে বা আমার কল্পনা, কিন্তু সেই স্পর্শটি ধীরে ধীরে কাঁধ থেকে নিচের দিকে সরতে থাকে। সঙ্গে সঙ্গে আমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। মনে নানা প্রশ্ন ঘুরতে লাগল, এটা আসলে কি ঘটছে? আমি একটু দূরে সরে তাদের দিকে তাকালাম। আমার চোখে অদ্ভুত একটা ভাবনা ভর করছিল, যা আমাকে বিভ্রান্ত করছিল। হঠাৎ বাইরে যাওয়ার জন্য একটা কারণ খুঁজতে লাগলাম। ঠিক তখনই মামা আমার হাত ধরে ফেললেন এবং আমাকে আটকে রাখার চেষ্টা করলেন। এরপর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে লাগলাম। তারপর কয়েকদিন পর আবার রাতেই মামা আমার ঘরে ঘুমাতে এলেন। আমি সেদিন মাটিতে বিছানা পাতিনি, বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় আমাকে শোয়া দেখে মামা বেশ খুশি হলেন। কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পর তার অভ্যাসমতো তার হাত আমার গায়ে এসে পড়ল। এবার আমি তাকে কিছু বললাম না, কোনো প্রতিক্রিয়া দেখালাম না। তারপর, আমার নাম পূজা, আমি 18 বছরের তরুণী। আমার গায়ের রং ছিল ফর্সা, যা আমাকে আরও আকর্ষণীয় করত। আমি বাইরে বের হলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকত। আমি নিজের শরীরের অনেক যত্ন নিতাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে, তাই কেউ মিস করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। কয়েকদিন আগে আমার মামি আমাকে তাদের বাড়িতে এনেছিলেন, কিন্তু গরমের ছুটি কাটানোর জন্য নয়, বরং একটা আলাদা কারণেই মামির বাড়িতে আসা। আমার মায়ের সঙ্গে মামির বন্ধুত্ব ছিল, তাই মায়ের কথায় আমি মামির কাছে এসেছিলাম। তিনি আমার নিজের মামি নন। ফোনে জানানো হলো যে তানিয়া মামি আমাকে নিয়ে যেতে আসছে এবং কিছুদিন তার বাসায় থাকতে হবে। আমার মা বাবা দুজনেই চাকরি করেন। কিছুদিন আগে মায়ের বদলি হয়েছে, সেই নতুন পোস্টিংয়ের গ্রামে বিদ্যুৎ বা পানির ভালো ব্যবস্থা নেই। মা সেখানে যোগ দেওয়ার আগেই গ্রামটি দেখে এসেছিলেন এবং পুরো পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। গ্রামের অবস্থা জানার পর বাবা মাকে পরামর্শ দিলেন যে প্রমোশনের জায়গাটি যেন পরিবর্তন করিয়ে নেন। এই পরিবর্তনের জন্য মাকে হেডকোয়ার্টারে যেতে হতো, আর বাবাও মায়ের সঙ্গে সেখানে চলে গেলেন। তারপর বাড়ি ফেরার পথে তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। সকালে বাড়ি থেকে বের হলেও বিকেল হয়ে যায়, তবুও তারা বাড়ি ফেরেনি। সন্ধ্যাবেলা মায়ের ফোন এলে আমি জানতে পারি কি ঘটেছে। দুর্ঘটনাস্থলটি আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল। মা জানালেন যে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে, তবে বাবাকে 1 মাসের জন্য হাসপাতালে থাকতে হবে। মা আমাকে সাহস দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমরা না ফেরা পর্যন্ত তুমি আমার এক বান্ধবীর বাড়িতে থাকবে। তানিয়া মামি তোমাকে নিয়ে যেতে আসছে। আমি তাকে আগে থেকেই মামি বলে ডাকতাম। ফোন রাখার কিছুক্ষণের মধ্যেই মায়ের এক বান্ধবী আমাকে নিতে চলে এলেন। মামিকে দেখেই আমি জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু মামি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার মা বাবা দ্রুতই ফিরে আসবেন, চিন্তা করো না। সেই দিন আমি প্রথমবার মামির বাড়িতে এলাম। মায়ের কাছে অনেকবার তানিয়া মামির নাম শুনেছিলাম, কিন্তু কখনো দেখা হয়নি। এখন পরিস্থিতি এমন হয়েছে যে আমাকে এখানে আসতে হলো। ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে থাকতে আমার কখনো ভালো লাগেনি, কিন্তু এই বড় দুর্ঘটনার পর মামির বাড়ি আমার জন্য আশ্রয়স্থল হয়ে উঠল। মামির বাড়িতে পৌঁছানোর পর মামার সঙ্গে প্রথম পরিচয় হয়। মামা আমাকে খুব স্নেহের সঙ্গে আমাকে গ্রহণ করলেন। মা বাবার বিষয়ে জানার পর তার চোখেও জল চলে এলো তার, আর তিনি আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলেনও। তিনি আমাকে বললেন, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাতে দ্বিধা করো না। তার কথাগুলো আন্তরিক শোনালেও পরবর্তীতে বুঝতে পারি সবকিছু হয়তো আসলে তেমন ছিল না। সেই সময় আমার বয়স ছিল 18 বছর। কিছুদিন আগেই 12তম শ্রেণীর পরীক্ষা শেষ করেছি এবং ছুটি কাটাচ্ছিলাম। ঠিক তখনই এই বড় দুর্ঘটনা ঘটে গেল। মা বাবা নিরাপদে আছেন শুনে কিছুটা স্বস্তি পেলেও মুখে হাসি আর ছিল না। পরের দিন সকালে টিভির সামনে বসে থাকলেও কি চলছিল তা দেখার কোনো মনোযোগ ছিল না। শুধু মা বাবার কথা মনে পড়ছিল, আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই মামি এসে পাশে বসলেন। তিনি আমার চোখের জল মুছে বললেন, এভাবে কেঁদো না, তোমার মা বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। বেশি কাঁদলে মনে নেতিবাচক চিন্তা আসে, যা তোমার জন্য ভালো নয়।
মামা বললেন, এভাবে কাঁদলে তোমার বাবার সুস্থ হতে সময় লাগবে, আর তার সঙ্গে তোমার দেখা হতেও দেরি হতে পারে। মামি আমাকে ধৈর্য ধরতে বললেন এবং বুঝিয়ে বললেন যে আমি কাঁদলে বাবা মায়ের জন্য চিন্তার কারণ হতে পারে। তাই চোখের জল মুছে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই বুঝলাম। শান্ত হওয়ার পরও মামি খেয়াল করলেন আমি বেশ ম্লান হয়ে আছি। তিনি বললেন, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমার কাছে একটা মজার পরিকল্পনা আছে। তারপর মামি আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং নতুন কিছু পোশাক দেখালেন যা আমার জন্য কিনে রেখেছিলেন। একটা সুন্দর ফ্রক পরালেন, যেটা পরে আমি সত্যি নিজেকে খুব ভালো লাগছিল। আমাকে আরও বেশি সুন্দর লাগছিল। তারপর মামি আমাকে বাইরে নিয়ে গেলেন এবং বললেন, আচ্ছা, এখন তোমার কিছু ছবি তুলি। নতুন পোশাকে নিজেকে দেখতে ভালো লাগছিল। ঠিক তখনই মামা বাইরে থেকে ফিরে এলেন এবং আমাকে দেখে প্রশংসা করতে শুরু করলেন। মামা আমার হাত ধরে একটু নাচ শুরু করলেন। কিছুক্ষণ পর মামি এসে আমাদের নাচ থামিয়ে বললেন, চলো এবার ছবি তুলি। তিনি আমার অনেক ছবি তুললেন, আর খালু আমার সঙ্গে ছবি তুলতে এলেন। ছবি তোলার সময় খেয়াল করলাম তার হাত বারবার আমার পিঠে চলে আসছে, কিন্তু মামির এসব দিকে নজর ছিল না। তিনি হাসি মুখে আমাদের ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। মামার এই আচরণ ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল। আমি তাদের বাড়িতে আসার পর থেকেই মামা আমার খুব কাছাকাছি থাকতে শুরু করেছিল। তার আচার আচরণও আমার কাছে বেশ আলাদা মনে হতো। মামার আচরণ ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠছিল। তার আচরণ বুঝতে পেরে আমি ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আমার ঘরে চলে গেলাম। সেই রাতে মামি আমার ঘরে এসে বললেন, আজ থেকে তুমি আমার সঙ্গে আমার ঘরে ঘুমাবে। আলাদা ঘরে থাকলে সারা রাত মা বাবার কথা ভেবে কাঁদবে। আমি মামির কথা মেনে তার ঘরে একসঙ্গে শোবার জন্য রাজি হলাম। তবে মামির ঘরে যাওয়ার পর খেয়াল করলাম আমাকে মামি এবং মামার মাঝে ঘুমাতে হবে। প্রথমে একটু অস্বস্তি লাগলেও মামিকে না বলতে পারলাম না। লাইট বন্ধ করে শোয়ার কিছুক্ষণ পর আমি অনুভব করলাম কেউ যেন আমার শরীরে স্পর্শ করেছে। স্পর্শ পেয়ে বুঝতে পারলাম এটি একজন পুরুষের হাত। আমার মামা পাশে ছিলেন, তাই আমি চিন্তা করে হাতটি সরিয়ে মামির দিকে রাখলাম যাতে মামা নিজেই দেখতে পারেন। মামি তখন ঘুমেছিলেন, কিন্তু যখন বুঝতে পারলেন যে হাতটি আমার দিকে ছিল, তখনই তিনি আলো জ্বালালেন এবং আমাকে আমার জায়গায় ঠিক করে শুইয়ে দিলেন। এরপর নিজে এসে আমার পাশে শুয়ে পড়লেন। পরদিন সকালে আমি তৈরি হয়ে বসেছিলাম, ভাবছিলাম মামির সঙ্গে সময় কাটানোর এটিই আমার জন্য একমাত্র সুযোগ। মামি তখন রান্নাঘরে ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেলাম এবং সেখানে মামির পা হঠাৎ পিছলে গিয়েছিল। তিনি সোজা হাঁটুর উপর পড়ে গিয়েছিলেন। আমার মন খুব কেঁপে উঠল। দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মামি, আপনি ঠিক আছেন তো? তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। মামা তৎক্ষণাৎ রান্নাঘরে এলেন এবং মামিকে উঠতে সাহায্য করলেন, কিন্তু তিনি দাঁড়াতে পারছিলেন না। দ্রুত মামা গাড়ি বের করে আমাদের হাসপাতালে নিয়ে গেলেন। আমি মামির হাত ধরেছিলাম যাতে তিনি একা না অনুভব করেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তার চেক আপ করলেন এবং জানালেন যে মামির পায়ে ফ্র্যাকচার হয়েছে। এই কথা শুনে আমার চোখে জল চলে এলো। ভাবলাম এখন বাড়ির সব কাজ আমাকে সামলাতে হবে। প্রায় 2 ঘন্টা পর মামা এবং আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। মামির পা প্লাস্টারে বাঁধা ছিল এবং তার চোখে যন্ত্রণার ছাপ ছিল। তবুও তিনি হাসি মুখে বললেন, মা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। সেদিন সন্ধ্যায় রান্না করার দায়িত্ব আমার উপর পড়ল। রান্নাঘরে ঢোকার আগে মামির গাউন পরে নিলাম এবং রান্না শুরু করলাম। প্রথমেই রান্নাঘর ঝকঝকে করলাম, তারপর সবজি রান্না শুরু করলাম। সবজি রান্নায় আমি বেশ দক্ষ ছিলাম, তবে রুটি বেলতে গিয়ে সমস্যায় পড়লাম, কারণ কখনো রুটি বানানোর অভ্যাস ছিল না। সেদিন রুটি বানানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু অনেক চেষ্টা করেও একটি রুটিও ভালো করে বানাতে পারছিলাম না। রুটি বানানোর মাঝেই হঠাৎ মামা পিছন থেকে এসে আমাকে শক্ত করে ধরে ফেললেন এবং আমাকে ভুল করে তানিয়া বলে ডাকতে লাগলেন। আমি ঘুরে বললাম, মামা, আমরা তো কয়েক মুহূর্ত আগেই মামির পা প্লাস্টারে মোড়ানো এবং তাকে হাসপাতাল থেকে বাড়িতে এনেছি। আপনি কি এত দ্রুতই ভুলে গেলেন যে মামি তার ঘরে বিশ্রাম নিচ্ছেন? মামা অপ্রস্তুত হয়ে গেলেন, যেন সত্যিই ভুলে গেছেন যে মামি বাড়িতেই আছেন। তিনি বললেন, মা, আমাকে ক্ষমা করো, ভুল করে ফেলেছি। তানিয়াকে সব সময় রান্নাঘরে দেখেছি, তাই ভুল হয়ে গেছে। মামার এটাই প্রথমবারের মতো ভুল হওয়ায় আমি তাকে ক্ষমা করে দিলাম।
আমি রুটি বানানোর চেষ্টা চালিয়ে গেলাম, আর মামা পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন। অনেক চেষ্টা করেও রুটিগুলো ঠিকমতো হচ্ছিল না, সবই ভেঙে যাচ্ছিল। তখন মামা বললেন, আচ্ছা আমাকে দেখাও তো, রুটি ঠিকঠাক বানাচ্ছ না কেন, আমি শেখাচ্ছি। এরপর তিনি আমার পিছনে দাঁড়িয়ে আমার হাত ধরে রুটি বেলার পদ্ধতি শেখাতে শুরু করলেন। কিন্তু আমি অনুভব করলাম যে তিনি শেখানোর অজুহাতে কিছু অন্য উদ্দেশ্য নিয়ে আছেন। বারবার তার শরীর আমার কাছাকাছি চলে আসছিল এবং অন্যভাবে আমাকে স্পর্শ করার চেষ্টা করছিলেন। মামার মনোভাব বুঝতে পেরে আমি সাথে সাথে নিজেকে সরিয়ে বললাম, মামা, দরকার নেই, আমি যেভাবে পারি বানিয়ে নেব। আর যদি এত অসুবিধা হয় তবে বাড়িতে কোনো কাজের মানুষ রেখে দিন। আমার রাগী চেহারা দেখে তিনি তৎক্ষণাৎ রান্নাঘর ছেড়ে চলে গেলেন। পরে মামি ভালোবেসে আমার বানানো অগোছালো রুটিগুলো খেয়ে নিলেন। সেই রাতে শোবার সময় মামা আমার ঘরে এসে বললেন, মা, তুমি কি আজ মামির সঙ্গে ঘুমাতে আসছো না? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখন আমি বললাম, না মামা, আজ আমি যেতে পারবো না। মামির পায়ে চোট রয়েছে আর আমি রাতে একটু উল্টোপাল্টা ঘুমাই। যদি অসাবধানে তার পায়ে আঘাত লাগে তাহলে কষ্ট হবে, সেটা আমি চাই না। মামা বললেন, ঠিকই বলেছ, আমারও এই রকম অভ্যাস আছে। যদি আমার হাত পা ভুল করে তানিয়ার প্লাস্টারের উপর পড়ে তাহলে তাকেও ব্যথা লাগতে পারে। একটা কাজ করি, আমি আমার কম্বল নিয়ে তোমার ঘরেই শুয়ে পড়ি, তাহলে তোমার মামিও শান্তিতে ঘুমাতে পারবে। আমি কিছু বলার সুযোগ পেলাম না, কারণ বাড়ি তো তারই ছিল। কিছুক্ষণ পরে মামা তার কম্বল নিয়ে আমার ঘরে এলেন। তখন আমি বললাম, মামা, আমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ফোনটা একটু দিতে পারবেন? মামা বললেন, কাল সকালে কথা বলিয়ে দেব। আমি মায়ের খোঁজখবর জানতে চেয়েছিলাম। তখন মামা জানালেন যে বাবা মা দুজনেই ভালো আছেন। বাড়ি থেকে বেরোনোর সময় আমি মোবাইল আনতে ভুলে গিয়েছিলাম, তাই মামার কাছ থেকে প্রায়ই তাদের খবর জানতে চাইতাম। আমি একের পর এক প্রশ্ন করতে থাকায় মামা একসময় মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। আমার মামার উপর খুব একটা ভরসা ছিল না, তাই আমি নিজের বিছানা মাটিতে পেতে সেখানে শুয়ে পড়লাম। এইভাবে কিছুদিন কেটে গেল। মামির বাড়িতে আসার পর কয়েকটা দিন পেরিয়ে গেছে। পায়ে প্লাস্টার থাকায় তিনি স্নান করতেও অসুবিধায় পড়ছিলেন। একদিন মামি বললেন, এভাবে স্নান না করে বসে থাকাটা আমার ভালো লাগছে না। তুমি কি আমাকে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে পারবে? আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম। মামির জন্য ডেটল মিশ্রিত কুসুম গরম জল এবং তুলো কাপড় নিয়ে এলাম। তারপর তার মুখ পরিষ্কার করতে শুরু করলাম। কিছুক্ষণ পর মামা ঘরে এলেন। আমি তখন মামির ঘাড়ের কাছাকাছি পরিষ্কার করছিলাম। আমাকে এভাবে পরিষ্কার করতে দেখে মামা বললেন, মা, তুমি কি করছো? ঠিকমতো যত্ন নিচ্ছ না। তারপর তিনি বললেন, আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়। বলে মামা আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন এবং বললেন, পূজা, কাপড় দিয়ে ঠিকভাবে কিভাবে পরিষ্কার করতে হয় আমি তোমায় শেখাচ্ছি। মামা বললেন, সঠিকভাবে পরিষ্কার করতে হবে, এবং তিনি ভেজা তোয়ালে নিয়ে সামনে দাঁড়ালেন। আমি বিছানায় বসেছিলাম আর তিনি আমাকে পরিষ্কারের পদ্ধতি দেখাতে লাগলেন। কিছুক্ষণ পর তার হাত আমার ঘাড়ের দিকে চলে আসছিল, যা আমার কাছে ঠিক মনে হচ্ছিল না। ভালোমন্দের মধ্যে পার্থক্য বোঝার মতো যথেষ্ট বোধগম্যতা আমার তখন ছিল, আর এই আচরণে আমি অস্বস্তি অনুভব করছিলাম। তাই দ্রুত নিজেকে দূরে সরিয়ে নিলাম। তার এমন আচরণে আমার মন খারাপ হয়ে গেল এবং চোখে জল এসে গেল। তৎক্ষণাৎ আমি মামির কাছে অভিযোগ জানাতে তার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি মামি গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঘুম ভাঙানো ঠিক হবে না ভেবে আমি চুপচাপ চোখের জল মুছে নিলাম এবং ঘরের অন্য কাজকর্মে মন দিলাম। বিকেলে মামি ঘুম থেকে উঠলে আমি তাকে চা দিয়ে এলাম। তিনি চা পান করতে করতে আমিও তার পাশে বসলাম। তখন আমি তাকে আমার মা বাবার ব্যাপারে জিজ্ঞেস করলাম এবং বললাম যে আমার তাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে। মামা আমাকে বললেন, পূজা, কালই তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে। তোমার মা বাবা দুজনেই ভালো আছেন এবং কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবেন। তোমার বাবার স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে। তোমার মা বলেছিলেন তুমি যদি ফোনে কথা বলো তাহলে কান্না পাবে, আর সেই কান্না শুনলে তারও মন খারাপ হয়ে যাবে। এখন তোমার বাবার সামনে কষ্টের কথা বলা উচিত নয়, তাই ডাক্তারও বলেছেন যে বাড়ি ফিরে আসার পরেই তোমার সাথে কথা বলানো হবে। মামির কথায় আমি বিশ্বাস করতে চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছিল তিনি ইচ্ছে করেই আমাকে ফোন করতে দিচ্ছেন না। দিন দিন আমার মনে হচ্ছিল যেন আমি ওই বাড়িতে আটকা পড়ে আছি আর বেরোনোর কোনো পথ নেই। একদিন বাড়ির দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে চোখ পড়ল। ক্যালেন্ডারটি দেখতে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম, কারণ ঘরের দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারটি 1 বছরের পুরনো ছিল, যখন আমি মামির সঙ্গে এখানে এসেছিলাম।
তখন চলতি বছর ছিল, কিন্তু ক্যালেন্ডার ছিল আগের বছরের। সেই দিন আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে চারপাশে তাকাতেই দেখতে পেলাম আশপাশের সব ঘর বন্ধ, একমাত্র মামির বাড়িতেই মানুষজন ছিলেন, বাকিটা পুরো এলাকা একদম নির্জন পড়েছিল। কয়েকদিন আগে মামিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মামার গাড়িতে ছিলাম। তখন গাড়ির জানালাগুলো একেবারে কালো ছিল, তাই বাইরের কিছুই দেখতে পাইনি। তখন এদিক ওদিক খেয়াল করার কথাও মনে আসেনি। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তা সম্পূর্ণ আলাদা। আমি ঠিক মনে করতে পারছিলাম না মামির বাড়িতে আসার পর কতদিন হয়ে গেছে। মা বাবার কথা জিজ্ঞেস করলে মামি সবসময় একই উত্তর দিতেন, ওরা ভালো আছে, খুব শিগগিরই ফিরে আসবে। মামি বা মামা কখনো আমাকে তাদের ফোন ধরতে দিতেন না। কিন্তু এখন সত্যটা জানতে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল। জানতে চাইছিলাম আজকের তারিখ আসলে কি। কিন্তু সেই বাড়িতে শুধুমাত্র পুরনো ক্যালেন্ডার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঘরের মধ্যে এদিক সেদিক খুঁজতে লাগলাম। মামা আমাকে হঠাৎ লক্ষ্য করলেন এবং প্রশ্ন করলেন, তুমি কি খুঁজছ? ওই মুহূর্তে আমি কেন জানি না, কিন্তু সত্যটা বলার সাহস পাইনি। বললাম, না কিছু না, সময় কাটাচ্ছিলাম কেবল। আমার কথা শোনার পর মামা হেসে বললেন, সময় কাটানোর জন্য এই বাড়িতে অনেক কিছু আছে, চাইলে তোমার সময় কাটিয়ে দিতে পারি। তার এমন মন্তব্য শুনে আমি বুঝলাম এখন শান্ত থেকে তার ফোনের নাগাল পাওয়ার চেষ্টা করতে হবে। বাধ্য হয়ে তাকে হেসে সাড়া দিতে হলো। পরে মামা যখন মামির ঘরে গেলেন, আমি ওনার পেছনে গেলাম। একটু আগের আমার আচরণ নিয়ে তিনি মামিকে সব বলছিলেন। তখনই বুঝতে পারলাম আমার সব কর্মকাণ্ডের উপর তার নজর রয়েছে। সেই রাতেই মামা আমার ঘরে ঘুমাতে এলেন। আমি সেদিন মাটিতে বিছানা পাতিনি, বরং নিজের বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় আমাকে শোয়া দেখে মামা বেশ খুশি হলেন। কিছুক্ষণ পর ঘরের আলো নিভিয়ে দেওয়ার পর তার অভ্যাসমতো তার হাত আমার গায়ে এসে পড়ল। এবার আমি তাকে কিছু বললাম না, কোনো প্রতিক্রিয়া দেখালাম না। ধীরে ধীরে তার নাক ডাকার আওয়াজ কানে এলো, তখন তার হাত আস্তে করে সরিয়ে দিলাম। মামার হাত সরিয়ে আমি বিছানা থেকে উঠে তার ফোনটি হাতে নিলাম। ফোনের তারিখ দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ এখানে আমি যতদিন কাটিয়েছি বলে মনে করেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। মামির বাড়িতে আমার থাকা ইতিমধ্যে 3 মাসেরও বেশি হয়ে গেছে। ফোনটি দেখতে গিয়ে হঠাৎ আমার কাঁধে মামার হাত পড়ল, আর তখনই বুঝতে পারলাম তার ঘুম ভেঙে গেছে। আমি দ্রুত অজ্ঞান হওয়ার ভান করলাম, যেন তিনি ভাবেন আমি কিছুই জানি না। মামা আমাকে তুলে বিছানায় শুইয়ে দিলেন। কিছুক্ষণ পর তিনি মামিকে ডেকে নিয়ে এলেন। দিনের বেলা তাদের কথাবার্তা শুনে বুঝেছিলাম মামা প্রতি 5 দিন অন্তর আমাকে কোনো ইনজেকশন দিচ্ছেন, যেটা আমার অজান্তেই ঘটছে। সেই ওষুধটি তারা কোথায় রাখেন তাও আমি খুঁজে পেয়েছিলাম এবং ওষুধ ফেলে দিয়ে শুধুমাত্র সিরিঞ্জটি বিছানার পাশে রেখে দিয়েছিলাম। মামা বুঝতে পারেননি যে আমি ওষুধটি সরিয়ে দিয়েছি এবং মনে করেছিলেন যে আমি অচেতন হয়ে পড়েছি। সেদিন মামা মামিকে বলছিলেন, এতদিনের প্রচেষ্টা শেষমেশ সফল হতে চলেছে, আগামী 3 দিনের মধ্যেই পরিকল্পনা সম্পূর্ণ হবে। মামা খুশি হয়ে বলছিলেন, এবার আমরা বড় অঙ্কের টাকার মালিক হব। যখন তার চোখ খুলবে তখন সে থাকবে দূরের দেশে, আর এই মেয়েটা আমাদের এমন সুযোগ এনে দেবে যা আমরা কল্পনাও করিনি। আমি নিঃশব্দে তাদের কথাবার্তা শুনে যাচ্ছিলাম। তারা এমন ওষুধ ইনজেকশন হিসেবে দিচ্ছিলেন যা আমাকে দীর্ঘ সময়ের জন্য অচেতন করে রাখত, ফলে সময়ের হিসাব আমার কাছে একেবারেই অস্পষ্ট হয়ে পড়েছিল। আসলে তানিয়া মামি আদৌ আমার মায়ের কোনো বন্ধু ছিলেন না। তিনি এমন এক চক্রের অংশ ছিলেন যারা শিশুদের অপহরণ করে। মামা ও মামি দুজনেই সেই দলের সদস্য ছিলেন। আমার মায়ের দুর্ঘটনার পর এই গ্যাং আমাদের এলাকায় নজরদারি চালাচ্ছিল। যেদিন আমি বাড়িতে একা ছিলাম সেদিনই তাদের নজরে পড়ি। তখনই তানিয়া মামি সেজে তিনি আমাকে নিতে আসেন। এর আগে আমি মায়ের কোনো বন্ধুকে কখনো দেখিনি। মা সবসময় বলতেন, সব আত্মীয়দের মাঝে মাঝে দেখা করো, যাতে সবার চেহারা মনে থাকে, প্রয়োজনে যেন কাউকে চিনতে সমস্যা না হয়। আজ মায়ের সেই কথাগুলো মনে পড়ছিল, কারণ আমি কখনো কারো সাথে বিশেষভাবে মিশতাম না এবং তাদের সঠিকভাবে চিনতামও না। এ কারণেই আসল তানিয়া মামিকে আমি চিনতে পারিনি এবং সহজেই এই ভুয়া পরিচয়ের ফাঁদে পড়ে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি এমন কিছু মানুষের মাঝে আটকে পড়েছি যাদের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। কিছুক্ষণ পর তাদের কথাবার্তা শেষ হলে মামা আবার আমার পাশে এসে শুয়ে পড়েন। তার বিটবিট করা থেকে বুঝতে পারি যে তিনি আমার সাথে কোনো ক্ষতি করার অবস্থায় নেই। এটা বুঝে আমি কিছুটা স্বস্তি পাই এবং সেদিন রাতে শান্ত থেকে তার পাশে শুয়ে থাকি। পরের দিন সকালে আমার জন্য মুক্তির দিন ছিল। সকালে ঘরের দরজায় কলিং বেলের শব্দে ঘুম ভাঙে।
দরজায় দেখি আমার মা বাবা এবং পুলিশ দাঁড়িয়ে আছেন। আমি প্রযুক্তিতে বেশ দক্ষ ছিলাম, আর আমার দ্রুত বুদ্ধি কাজে লাগে। আমার মায়ের ফোন নম্বর মুখস্থ ছিল, তাই রাতে এক ফাঁকে মামার ফোন হাতে পেয়ে আমি মায়ের নম্বরটি সেভ করি এবং আমার অবস্থান সহ সব তথ্য পাঠিয়ে দিই। মা এই বার্তা পেয়ে পুলিশ নিয়ে আমার খোঁজে বের হন এবং অবশেষে আমাকে খুঁজে পান। আমাকে 400 কিলোমিটার দূরে নিয়ে এসে লুকিয়ে রাখা হয়েছিল এবং তাদের পরিকল্পনা ছিল আমাকে বিদেশে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করার। তবে সৌভাগ্যবশত আমি সময়মতো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পূজা নামের একটি মেয়ে, যে তার বাবা মায়ের সঙ্গে একটি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়। এই দুর্ঘটনার পর সে বাধ্য হয় তার তানিয়া মামির বাড়িতে থাকতে। মামির বাড়িতে গিয়ে তাকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই গল্পটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা দেয়, যা সংকটময় সময়ে আমাদের সাহস ও শক্তি যোগায়। গল্পের শুরুতে পূজা জানতে পারে তার বাবা মা একটি দুর্ঘটনার শিকার হয়েছেন, যা তাকে ভীষণ মর্মাহত করে। তবে সে বুঝতে পারে যে কঠিন পরিস্থিতিতেও জীবন এগিয়ে যায়, এবং এটাই আমাদের শেখায় যে কোনো অবস্থাতেই সাহস হারানো উচিত নয়, বরং জীবনের বাধাগুলোকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু গল্পের মাঝপথে এসে পূজা বুঝতে পারে তার মামার আচরণ অদ্ভুত হয়ে উঠেছে এবং তার মনে সন্দেহ তৈরি হয়। শুরুতে মামাকে সৎ মনে হলেও ধীরে ধীরে সে উপলব্ধি করে যে তার নিজের নিরাপত্তার জন্য তাকে সচেতন হতে হবে। এই ঘটনাটি আমাদের শেখায়, অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হওয়া এবং নিজের অন্তর্দৃষ্টি বা মনে সন্দেহ জাগলে সেই অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি। পূজা নিজেকে রক্ষা করার জন্য সাহসী ভূমিকা পালন করে এবং আত্মসম্মান বজায় রাখে, যা আমাদের শেখায় যে আমাদের সম্মান এবং নিরাপত্তা আমাদের নিজেদের হাতেই। কোনো পরিস্থিতিতেই আত্মসম্মান ত্যাগ করা উচিত নয়। গল্পটি শেষ পর্যন্ত পূজা সংগ্রাম ও সাহসকে উদ্যাপন করে এবং আমাদের অনুপ্রাণিত করে জীবনের প্রতিটি বাধাকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে। এই গল্পে পূজা তার মামার অস্বস্তিকর আচরণের মুখোমুখি হয়ে বুঝতে পারে যে নিরাপত্তা রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। নিজের সুরক্ষার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সে শিখছে রান্নার মতো নতুন কাজ, যা তার আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ায়। পূজার মামির সাথে তার সম্পর্ক থেকে বোঝা যায় যে জীবনে বিশ্বাস ও সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত মূল্যবান। এ গল্পে পূজার ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো এবং প্রয়োজনে তার বাবা মায়ের সাথে যোগাযোগের পরামর্শ নেওয়া জীবনের সঠিক পথে এগোনোর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়া। গল্পটি আমাদের শেখায় যে নিজের অনুভূতিগুলো প্রকাশ করা ও সাহসী সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। পূজার মতো জীবনে কখনো নিজেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যা আমাদের সুরক্ষিত ও সচেতন থাকতে সহায়তা করে। গল্পটি মনে করিয়ে দেয় যে জীবনে সবসময় অনিশ্চয়তা থাকে, তাই প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি। পূজার গল্প থেকে শিখি, আত্মসম্মান বজায় রাখা, ইতিবাচক থাকা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। চ্যালেঞ্জ আসুক বা কঠিন সময় আসুক, কখনো হার না মানাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।